কোথায় যাচ্ছ? এখান থেকে বেরিয়ে যা। আমি বক্তৃতা দিতে পারি। এক ঝলকের জন্য যেন সময় থমকে গিয়েছিল। লাল দুর্গের বিশাল ময়দানে লক্ষ লক্ষ মানুষের নিঃশ্বাসও যেন একসাথে আটকে ছিল। ২৬শে জানুয়ারি ২০২৪, দেশের ৭৫তম গণতন্ত্র দিবস। আকাশে তিরঙ্গার রং মেখে মেঘ ভেসে বেড়াচ্ছিল। হাজারো সৈন্যের কুচকাওয়াজ চলছিল। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা অতিথিরা অবাক চোখে দেখছিলেন, আর টেলিভিশনের পর্দায় লাইভ সম্প্রচারিত হচ্ছিল এই ঐতিহাসিক মুহূর্ত। কিন্তু এই বিশাল অনুষ্ঠানের মাঝে একটা অপ্রত্যাশিত ফাঁক তৈরি হয়েছিল। দেশের সবচেয়ে প্রতিভাবান যুবক বক্তা ডক্টর রাহুল আসতে পারেননি। সকাল ৯টা বাজছিল। লাল দুর্গের মঞ্চ ঝলমল করছিল। মাইক টেস্ট সম্পূর্ণ হয়ে গিয়েছিল। নিরাপত্তার কঠোর ব্যবস্থা ছিল চারদিকে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিটি অনুপস্থিত ছিলেন, ডক্টর রাহুল। তার গাড়ি দুর্ঘটনায় পড়েছিল। তিনি হাসপাতালে অজ্ঞান অবস্থায় ছিলেন। কোনো ফোন ধরা যাচ্ছিল না, কোনো মেসেজ যাচ্ছিল না, শুধু একটা সংক্ষিপ্ত ঠান্ডা বার্তা এসেছিল, দুঃখিত, এমার্জেন্সিতে আসা সম্ভব নয়। প্রধানমন্ত্রীর প্রধান সচিবের কপালে ঘাম জমছিল। বক্তৃতা লেখা হয়ে গিয়েছিল, কিন্তু সেই লেখায় প্রাণ ঢালবে কে? রাষ্ট্রপতি জিজ্ঞাসা করলেন, কোনো বিকল্প নেই? কেউ নেই মহামহিম। দেশের শীর্ষ ৫ জন বক্তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে, কিন্তু কেউ এত তাড়াতাড়ি পৌঁছতে পারবেন না। সময় দ্রুত এগিয়ে যাচ্ছিল। বক্তৃতার সময় সকাল ১০টা, মাত্র ৯০ মিনিট বাকি। লাল দুর্গের পেছনের ছোট নিরাপত্তা গেটের কাছে একটা কুড়ের ডিব্বার পাশে এক কিশোর দাঁড়িয়েছিল। সে পুরো প্রস্তুতির দৃশ্য দেখেছিল। সে ভিখারি ছিল না, কিন্তু সবাই তাকে ভিখারিই ভাবত। তার নাম ছিল বিহান। বয়স আন্দাজ ১৪-১৫। সঠিক বয়স সে নিজেও জানত না। কোনো কাগজে তার নাম লেখা ছিল না। তার জামাকাপড় ছেঁড়া, একটা পুরনো সোয়েটার কারো কাছ থেকে পাওয়া, নিচে রং উঠে যাওয়া কুর্তা, ছোট হয়ে যাওয়া প্যান্ট যাতে হাঁটু দেখা যাচ্ছিল, আর পায়ে কোনো চপ্পল ছিল না। সে নগ্ন পায়ে দাঁড়িয়েছিল, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত আলো, জিজ্ঞাসা, কৌতূহল আর জ্ঞানের তীব্র ক্ষুধা। সে লাল দুর্গের বাইরে এক ঝুপড়িতে থাকত, যেখানে তার দিদিমা ছিলেন। সে কখনো স্কুলে যায়নি, কিন্তু প্রতিটি বক্তৃতা সে শুনেছিল। প্রতিবার নেতারা গেলে সে কোনোভাবে কাছে চলে আসত। নিরাপত্তারক্ষীরা তাকে তাড়িয়ে দিত, আবার সে ফিরে আসত। আজ যখন সে শুনল প্রধান বক্তা আসেননি এবং কোনো বিকল্প নেই, তার মনে এক অদম্য সাহস জেগে উঠল। সে কুড়ের ডিব্বা ছেড়ে সোজা সেই দলের দিকে এগিয়ে গেল যেখানে প্রধান সচিব দাঁড়িয়েছিলেন। নিরাপত্তারক্ষীরা তাকে তৎক্ষণাৎ আটকে দিল। কোথায় যাচ্ছ? এখান থেকে বেরিয়ে যাও। কিন্তু বিহান জোর গলায় বলল, আমি বক্তৃতা দিতে পারি। প্রধান সচিব ঘুরে তাকালেন। এক ছেঁড়া জামার কিশোর, তার পা নোংরা, চুল জট পাকানো। তিনি হেসে বললেন, বেটা, এটা লাল দুর্গ, তোর স্কুল নয়। বিহান আবার বলল, আমি বলতে পারি, আমি প্রতিটি বক্তৃতা শুনেছি, আমার মনে আছে। রাষ্ট্রপতি এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, তুই কে? বিহান বলল, এখানেই কাছাকাছি থাকি। স্কুলে পড়িস? বিহান মাথা নিচু করল, না। তখন প্রধানমন্ত্রী নিজে সামনে এগিয়ে এলেন। তাকে দেখে বিহানের বুক ধকধক করতে লাগল। সে তো টিভিতেই দেখেছিল তাকে, আজ সামনে ছিলেন। প্রধানমন্ত্রী আস্তে আস্তে জিজ্ঞাসা করলেন, তোকে কিভাবে জানা যে কি বলতে হয়? বিহান নিজের পকেট থেকে একটা পুরনো কাগজের টুকরো বের করল। তাতে কিছু লেখা ছিল। আমি নিজে লিখেছিলাম, গত বছর ১৫ই আগস্ট শুনেছিলাম, তখন থেকে লেখার চেষ্টা করছি। প্রধানমন্ত্রী সেই কাগজ নিলেন। তাতে বাচ্চাদের মতো হাতের লেখায় কয়েকটা কথা লেখা ছিল। গণতন্ত্র আমার কাছে কি? যখন আমি খুব খিদে পাই তখন মুফত দানা দেওয়ার লাইন। যখন আমি অসুস্থ হই তখন ঝুপড়ির কাছে যে হাসপাতাল, যেখানে আমার দিদিমাকে বেড পাওয়া যায় না। যখন আমি স্কুল দেখি তখন গেটের বাইরে থেকে দেখি যে বাচ্চারা কি পড়ে। গণতন্ত্র আমার কাছে এটাই। যখন আমি লাল দুর্গে আসি তখন নিরাপত্তার লোকেরা আমাকে দূরে তাড়িয়ে দেয়, কারণ আমার পকেটে নাম আছে কিন্তু কোনো পরিচয় নেই। প্রধানমন্ত্রী সেই কাগজ রাষ্ট্রপতিকে দেখালেন। হলে পিন পড়লেও শব্দ শোনা যেত। এই কিশোর কি বলছে? এটা তো দেশের সামনে রাখা সবচেয়ে বড় সত্য ছিল। প্রধানমন্ত্রী বিহানের দিকে তাকালেন। তোকে ভয় লাগবে না? এই মঞ্চ খুব বড়, পুরো দেশ তোকে দেখবে। বিহান উত্তর দিল, ভয় তো লাগে, কিন্তু বললে কম লাগে।
এই বাক্য শুনে প্রধানমন্ত্রীর চোখে চমক এলো। এটাই সেই ভাবনা যা দেশকে এগিয়ে নিয়ে যায়, ভয়ের সামনে জয়। ঠিক আছে, তুই বলবি, কিন্তু একটা শর্ত আছে। তোকে যা তোর মনে আছে তাই বলতে হবে, নকল নয়, কোনো তৈরি বক্তৃতা নয়। বিহান মাথা নাড়ল। আমি তো সেটাই বলবো যা আমি দেখেছি। সেই বাক্যের সাথে ইতিহাস তৈরি হতে চলেছে। বিহানকে তৎক্ষণাৎ নিরাপত্তা চেকিংয়ে যেতে হলো, তার জামা বদলাতে বলা হলো, কিন্তু সে মানা করল। আমি এই জামাতেই বলবো, কারণ এটাই আমার বাস্তবতা। প্রধানমন্ত্রী তার কাঁধে হাত রাখলেন। তুই ঠিক বলছিস। কিন্তু ভেতরে ভেতরে বিহানের বুক এমন ধরফর করছিল যেন লক্ষ লক্ষ ঢোল বাজছে। সে মঞ্চের সিঁড়ি উঠছিল। নিচে তাকালে লাল দুর্গের বিশাল ময়দানে লক্ষ লক্ষ মানুষ, দূর দূর পর্যন্ত মাথা, আর টিভি ক্যামেরা যা প্রতিটি কোণে লাগানো ছিল। সে মাইকের কাছে পৌঁছল। সেটা তার থেকে উঁচু ছিল। একজন টেকনিশিয়ান মাইকের স্ট্যান্ড নিচু করল, সাউন্ড চেক হল। বিহান হালকা করে হ্যাঁ বলল। তার কানে শব্দ ছিল না, শুধু বুকের ধরফরানি ছিল, ধক ধক। প্রধানমন্ত্রী তার আগে মঞ্চ শেয়ার করলেন। তিনি মানুষদের বললেন, আজ আমাদের সাথে একজন অতিথি বক্তা আছেন। তিনি কোনো বড় নেতা নন, কোনো প্রফেসর নন। তিনি আমাদের মাঝ থেকে একটা আওয়াজ। হাজারো মানুষ চুপ হয়ে গেল, অবাক ছিল, বিস্ময় ছিল। কে এই কিশোর? বিহান মাইক ধরল, তার হাত কাঁপছিল। সে পানি চাইল। হয়তো রাষ্ট্রপতিই তাকে পানির গ্লাস দিলেন। সে একটা লম্বা শ্বাস নিল এবং তারপর বলল, নমস্তে, আমার নাম বিহান। এটুকু শুনেই মানুষের মধ্যে হইচই হয়ে গেল। এ তো বাচ্চা ছিল এবং ছেঁড়া জামা। কিন্তু বিহান চোখ বন্ধ করল। সে মানুষ দেখতে পাচ্ছিল না, সে শুধু সেটাই দেখছিল যা সে দেখেছিল। আমি আজ আপনাদের কাছে গণতন্ত্র সম্পর্কে বলতে এসেছি, কিন্তু আমি এটা বইয়ে পড়িনি। আমি এটা রাস্তায় জীবন কাটিয়ে দেখেছি। যখন আমি ছোট ছিলাম তখন আমার দিদিমা বলতেন, বিহান, আমাদের দেশ স্বাধীন। আমি জিজ্ঞাসা করতাম, দিদিমা, স্বাধীনতা কি? তিনি বলতেন, যেখানে কোনো গোলাম নেই। আমি বলতাম, তাহলে আমরা গোলাম কেন? তিনি চুপ হয়ে যেতেন। কারণ আমি দেখেছি, যখন আমাদের ঝুপড়ি ভেঙে দেওয়া হয়েছিল তখন আমরা চুপ ছিলাম, কারণ আমাদের কেউ শোনেনি। যখন আমি হাসপাতালের বাইরে দাঁড়িয়েছিলাম তখন দিদিমাকে বেড পাওয়া যায়নি, কারণ আমাদের কাছে আধার কার্ড ছিল না। যখন আমি স্কুল দেখেছি তখন আমার নামের ফি ছিল। আমার কাছে নাম তো ছিল, কিন্তু টাকা ছিল না। তাই আমি ভেবেছি, গণতন্ত্র কি? এটা কি শুধু একটা দিন যেদিন আমরা পতাকা উড়াই? এটা কি শুধু একটা বক্তৃতা যা কেউ লিখে দেয়? এটা কি শুধু একটা ছুটি? সে থামল। পুরো লাল দুর্গ চুপ ছিল। লক্ষ লক্ষ মানুষের ভিড়ে কেউ নড়েনি, শুধু তার আওয়াজ গুঞ্জন করছিল। না, গণতন্ত্র সেটা নয়। গণতন্ত্র সেটা যখন একটা রাস্তার বাচ্চাও বলতে পারে, আমিও এই দেশের। গণতন্ত্র সেটা যখন একটা ভিখারির দিদিমাকেও সেই চিকিৎসা পাওয়া যায় যা কোনো ধনীকে পাওয়া যায়। গণতন্ত্র সেটা যখন আমার নাম শুধু কাগজে নয়, কারো চিন্তায়ও থাকে। আজ আপনারা এখানে দাঁড়িয়ে আছেন, আপনাদের গাড়ি আছে, বাংলো আছে, পদ আছে, কিন্তু আমার কাছে কি আছে? শুধু আওয়াজ। আর আজ আমি শুনেছি যে বড় বক্তা আসেননি। কেন? কারণ তাদের গাড়ি দুর্ঘটনা হয়েছে। এবং আমি ভাবি, আমাদের দেশে কি শুধু গাড়িওয়ালাদের আওয়াজে শোনা যাবে? এটা শুনে মঞ্চে বসা নেতারা লজ্জায় পড়ে গেলেন। প্রধানমন্ত্রী চোখ নামিয়ে নিলেন। আমি শুনেছি সংবিধানে লেখা আছে সবার সমান অধিকার, কিন্তু আমি দেখেছি যে যখন আমি সংবিধানের কপি চাই তখন কেউ দেয় না, কারণ আমি টাকা দিইনি। সংবিধান তো মুফত হওয়া উচিত, তাই না? আজ আমি এখানে এসেছি এই জন্য নয় যে আমি কোনো বড় নেতা হতে চাই। আমি এসেছি কারণ আমি শুনেছি কোনো বক্তা নেই। এবং আমি ভাবি, আমাদের দেশে কি বক্তৃতা শুধু ডক্টরেট ধারীরাই দিতে পারেন? গণতন্ত্র কি শুধু পড়াশোনা করা লোকেদের? যদি তাই হয় তাহলে আমি গণতন্ত্র চাই না। কারণ আমার দিদিমা বলেছিলেন, স্বাধীনতায় সবাই অন্তর্ভুক্ত, তাহলে গণতন্ত্রে কেন নয়? আমি আজ আপনাদের কাছে কিচ্ছু চাই না, না টাকা, না ঘর, না জামা। আমি তো যেভাবেই হোক ছেঁড়া জামাতেই থাকব, কিন্তু আমি চাই, আপনারা কি আমার জন্য একটা ছোট গণতন্ত্র তৈরি করতে পারবেন,
যেখানে আমার নামও কোনো লিস্টে থাকবে, যেখানে আমার দিদিমাকেও সেই ওষুধ পাওয়া যাবে যা আপনাদের পাওয়া যায়? কারণ এটাই তো আসল গণতন্ত্র, যখন প্রত্যেক বিহানকে আকাশ পাওয়া যাবে। এই বলে বিহান মাইক নামিয়ে রাখল। তার হাত কাঁপছিল। তার চোখ খুলতেই সে দেখল পুরো লাল দুর্গ দাঁড়িয়ে আছে। লক্ষ লক্ষ মানুষের মধ্যে কেউ বসেনি, সবাই দাঁড়িয়েছিল, এবং তালি, তালি এমন যেন বৃষ্টি হচ্ছে। প্রধানমন্ত্রী দাঁড়িয়ে গেলেন, রাষ্ট্রপতি দাঁড়িয়ে গেলেন, প্রত্যেক নেতা, প্রত্যেক মন্ত্রী, প্রত্যেক সৈনিক দাঁড়িয়েছিল। বিহানের মনে হল যেন তার বুক থেকে একটা ভারী পাথর সরে গেছে। প্রধানমন্ত্রী মাইক নিলেন। আজ আমি যা শুনেছি তা আমি কখনো শুনিনি। আমি শুনেছি যে সংবিধান জীবিত আছে। এই কিশোর আজ আমাদের লজ্জায় ফেলে দিয়েছে। এই জন্য নয় যে সে কিছু ভুল বলেছে, এই জন্য যে সে সত্য বলেছে। রাষ্ট্রপতি বিহানকে নিজের কাছে ডাকলেন। তুই কি চাস? বিহান ভাবল, টাকা ঘর নয়। সে দিদিমাকে মনে করল। সে সেই বাচ্চাদের মনে করল যারা প্রতিদিন স্কুলের বাইরে দাঁড়িয়ে দেখে। আমার শুধু একটা জিনিস চাই। সে বলল, আমি চাই যে বাচ্চারা আজ বক্তৃতা শুনছে তারা কাল স্কুলে যেতে পারুক। যে বাচ্চারা আজ ঝুপড়িতে আছে তারা কাল বলতে পারুক যে আমাদেরও গণতন্ত্র আছে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর দিকে তাকালেন। প্রধানমন্ত্রী বললেন, তাহলে এটাই হবে। বিহানের নামে একটা ট্রাস্ট তৈরি করা হবে, যেখানে প্রত্যেক সেই বাচ্চাকে শিক্ষা পাওয়া যাবে যার নাম কোনো লিস্টে নেই। বিহানের চোখে জল এসে গেল। সে কেঁদে ফেলল। এই জল ভয়ের ছিল না, এই জল শুরুর ছিল। 3 মাস কেটে গেল। বিহান এখন লাল দুর্গের কাছে সরকারি আবাসনে থাকত। তার দিদিমার চিকিৎসা হাসপাতালে চলছিল। তাকে স্কুলে ভর্তি করা হয়েছিল। কিন্তু সবচেয়ে বড় কথা, তাকে একটা আওয়াজ পাওয়া গিয়েছিল। রাষ্ট্রপতি তাকে নিজের বক্তৃতা লেখকের সাথে কাজ করার সুযোগ দিয়েছিলেন। প্রধানমন্ত্রী তাকে প্রতি মাসে একবার দেখা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বিহানের ভেতর সেই ভয় ছিল কোথাও এই স্বপ্ন না ভেঙে যায়। একদিন যখন সে সংসদ ভবনে গেল, তখন সেখানে অনেক নেতা তাকে দেখছিলেন। কেউ বলছিল, এই তো সেই ভিখারি ছেলে। কেউ বলছিল, ভাগ্য দেখো, একদিনে স্টার হয়ে গেল। কিন্তু বিহানের কাছে এসব কথা নতুন লাগেনি। সে তো এটাই শুনেছিল যখন সে রাস্তায় গান গাইত, যখন সে কুড়ো বাঁচত। কিন্তু আজ সে শক্তিশালী ছিল, কারণ তার কাছে একটা উদ্দেশ্য ছিল। 6 মাস পর 15ই আগস্ট এলো। বিহান আবার লাল দুর্গে ছিল। এবার সে মূল মঞ্চে ছিল না, সে নিচে সাধারণ মানুষের মাঝে দাঁড়িয়েছিল। সে দেখল কিভাবে কিছু বাচ্চা যারা তার মতো ছেঁড়া জামাই ছিল নিরাপত্তার ব্যারিকেডের পেছনে দাঁড়িয়েছিল। সে তাদের দিকে গেল। তোমরা কি বক্তৃতা শুনতে চাও? সে জিজ্ঞাসা করল। একটা ছোট ছেলে, হয়তো 10 বছরের, বলল, আমাদের ভেতর যেতে দেয় না। বিহান হাসল। তাহলে আমরা এখান থেকেই শুনব। সে নিজের ফোন বের করল। তাতে একটা অ্যাপ ছিল যা সরাসরি সম্প্রচার দেখাচ্ছিল। সে বাচ্চাদের মাঝে বসে গেল এবং বক্তৃতা শুনতে লাগল। যখন বক্তৃতা শেষ হলো, তখন সেই ছেলেটি জিজ্ঞাসা করল, ভাইয়া তুমি কে? বিহান বলল, আমি সেই যা তুমি। শুধু আমাকে একটা সুযোগ পাওয়া গিয়েছিল এবং আমি চাই তোমাকেও পাওয়া যাক। সে সেই ছেলেটির নাম জিজ্ঞাসা করল। রোহান। চল রোহান, আমি তোকে একটা জায়গায় নিয়ে যাই। এবং বিহান রোহান এবং সব বাচ্চাদের নিয়ে গেল যেখানে তাকে নিয়ে যাওয়া হয়েছিল, একটা স্কুলে যেখানে তার নাম লেখা হয়েছিল বিনা ফিতে। 1 বছর পর বিহানের একটা এনজিও চলছিল, বিহানের গণতন্ত্রে। তার মধ্যে 500-র বেশি বাচ্চা ছিল। সবার কাছে আধার কার্ড ছিল। সবাই স্কুলে যেত। সবাই বলতো আমাদেরও গণতন্ত্র আছে। বিহান নিজে এখন দিল্লি ইউনিভার্সিটিতে পড়ত। রাষ্ট্রবিজ্ঞান তার লক্ষ্য ছিল। একদিন সেও সেই মঞ্চে দাঁড়াবে, যেখান থেকে সে বলবে না শুধু বক্তৃতা, বরং প্রতিশ্রুতি। 26শে জানুয়ারি 2025 বিহান আবার লাল দুর্গে ছিল। এবার সে মূল মঞ্চে ছিল, কিন্তু এখন সে ছেঁড়া জামায় ছিল না, সাধারণ জামায় ছিল। কারণ সে জানত জামা বদলে যায়, কিন্তু আওয়াজ বদলায় না। সে বক্তৃতা দিল, এবং এবার সে শুরু করল সেই বাক্য দিয়ে যা সে 1 বছর আগে বলেছিল। নমস্তে, আমার নাম বিহান, এবং আজ আমি আপনাদের কাছে গণতন্ত্র সম্পর্কে বলতে এসেছি। পুরো দেশ দাঁড়িয়ে গেল, না শুধু তার জন্য, বরং তার স্বপ্নের জন্য। বিহান যখন সম্বোধন শেষ করল, তখন সে নিচে তাকাল। সেই ছেলেরা দাঁড়িয়েছিল যারা 1 বছর আগে তাকে দেখছিল, যারা বলতো এই তো সেই ভাইরাল ছেলে। কিন্তু আজ তারা তার সাথে এসেছিল।
একজন বলল, ভাই আমরাও তোমার মতো কিছু করতে চাই। বিহান হাসল, তাহলে শুরু এখান থেকেই করো। সে তাদের নিয়ে গেল তার ঝুপড়ির জায়গায়, যেখানে এখন একটা স্কুল তৈরি হচ্ছিল, যেখানে লেখা ছিল প্রত্যেক বিহানকে আকাশ। রোহন, সেই ছোট ছেলে, এখন সেই স্কুলের ৫ম শ্রেণীর টপার ছিল। সে বিহানকে জিজ্ঞাসা করল, ভাইয়া আমিও কি সেই বক্তৃতা দিতে পারবো যা তুমি দিয়েছিলে? বিহান বলল, না, তুই সেই বক্তৃতা দিবি যা তোর মনে আছে, কারণ গণতন্ত্র তখনই শক্তিশালী হয় যখন প্রত্যেক আওয়াজ শোনা যায়। এই গল্পের শেষ নেই, কারণ বিহান এখনও লিখছে। সে প্রতি ২৬শে জানুয়ারি লাল দুর্গে যায়, না বক্তৃতা দেওয়ার জন্য, না মঞ্চে ওঠার জন্য। সে যায় সেই বাচ্চাদের কাছে যারা এখনও ব্যারিকেডের পেছনে দাঁড়িয়ে দেখে। যদি তোমার মনে হয় তোমার আওয়াজ কেউ শুনবে না, তাহলে এই বক্তৃতা তোমার জন্য। কারণ কিছু গল্প এখানে শেষ হয় না, তারা এখান থেকে অন্যদের জন্য শুরু হয়। এই গল্প সেই সব বিহানদের উৎসর্গ করা হয়েছে যারা এখনও আকাশের দিকে তাকিয়ে আছে, কারণ তাদের বিশ্বাস আছে যে গণতন্ত্র তাদেরও।